গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারের বাকি যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো সম্বন্ধে আজকে আমরা ডিসকাস করব। লাস্ট ভিডিওতে আমরা আপ টু মেজারমেন্ট অফ লেন্থ অবধি ডিসকাস করেছিলাম যে ফিজিক্যাল কোয়ান্টিটিস কী কী রয়েছে, ডিরাইভড কোয়ান্টিটি কাদেরকে বলে, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কাদেরকে বলে, কী কী ফিজিক্যাল কোয়ান্টিটি রয়েছে, লেন্থ যে আমরা মেজার করব, কী ইনস্ট্রুমেন্ট রয়েছে লেন্থ মেজার করার জন্য, আপ টু লেন্থ অবধি আমরা ডিসকাস করেছিলাম। আজকে আমরা এরিয়া থেকে স্টার্ট করব, দ্যাট ইজ মেজারিং এরিয়া। মেজারিং এরিয়া লেন্থের পর চলে আসবো আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি, দ্যাট ইজ এরিয়া। তো সবার আগে জানতে হবে যে এরিয়াটি কী কোয়ান্টিটি, এরিয়াটি কি তোমার ফান্ডামেন্টাল কোয়ান্টিটি না এরিয়াটা ডিরাইভড কোয়ান্টিটি। দেখো লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কাকে বলে আর ডিরাইভড কোয়ান্টিটি কাকে বলে। তো সেখান থেকে আমরা বলতে পারি যে এই যে এরিয়া, এরিয়া মানে হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ। এরিয়া মানে লেন্থ ইন্টু ব্রেথ, তাই তো? তার মানে এরিয়া যদি আমাদেরকে বার করতে হয় আমাদের লেন্থ আর ব্রেথ জানতে হবে। লেন্থ আর ব্রেথ না জানলে আমরা কি এরিয়া বার করতে পারবো না, ঠিক আছে? আর লেন্থ আর ব্রেথ এই দুটোই আমার কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মধ্যে পড়ে, তাই তো? তার মানে এরিয়া কি হয়ে যাবে? এরিয়া হয়ে যাবে ডিরাইভড কোয়ান্টিটি। যেহেতু এরিয়া বার করতে গেলে আমাকে ডিপেন্ড করতে হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটির উপরে, তার মানে এরিয়া ইজ ডিপেন্ড অন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তার মানে এরিয়া হয়ে যাবে আমার কি ডিরাইভড কোয়ান্টিটি। আমাদের তো ডেফিনেশন এই লাস্ট ভিডিওতে আমি পড়িয়েছিলাম যে ডিরাইভড কোয়ান্টিটি কাকে বলে আর ফিজিক্যাল কোয়ান্টিটি, ডিরাইভড কোয়ান্টিটি কাকে বলে আর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কাকে বলে। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর ডিরাইভড কোয়ান্টিটি হচ্ছে ডিপেন্ডেন্ট। তার মানে এরিয়া আমার কি হয়ে যাবে? লেন্থ আর ব্রেথের উপরে ডিপেন্ড করে, হুইচ ইজ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, দেয়ারফর এরিয়া উইল বি ডিরাইভড কোয়ান্টিটি। আচ্ছা, এরিয়া কাকে বলবো না? এরিয়া হচ্ছে দ্য স্পেস অকুপাইড বাই এনি টু ডাইমেনশনাল ফিগার। দ্য স্পেস অকুপাইড বাই এনি টু ডাইমেনশনাল ফিগার ইন আ প্লেন ইজ কল্ড দ্য এরিয়া অফ দ্য প্লেন। সেটাকে আমরা এরিয়া বলবো। একটা টু ডাইমেনশনাল ফিগার যে স্পেসটা অকুপাই করবে প্লেনের ওপরে, সেই স্পেসটাকেই বলা হয় সেই অবজেক্টের এরিয়া, ঠিক আছে? তাহলে শর্টে আমরা যদি বলতে চাই তা আমরা কি বলবো? স্পেস অকুপাইড by any two-dimensional figure on a plane. The space occupied by any two-dimensional figure on a plane is called the area of that object. এটাই এরিয়ার ডেফিনেশন, ঠিক আছে? আচ্ছা, এবারে এরিয়া যদি আমি মেজার করতে চাই আমাদের কি ইনস্ট্রুমেন্ট লাগবে, ঠিক আছে? সেটা আমি পরে ডিসকাস করছি যে কীভাবে এরিয়া আমরা মেজারমেন্ট করব। বা দেখবে তোমাদের লেখা আছে এখানে যে ফর মেজারিং এরিয়া অফ অ্যান অবজেক্ট উই নিড মেজারমেন্ট অফ ইটস ডাইমেনশন লাইক লেন্থ অ্যান্ড ব্রেথ এটসেট্রা। দেখো আমি এখানে দেখিয়েছি এরিয়া মানে লেন্থ ইন্টু ব্রেথ, তার মানে তোমাকে এরিয়া মেজার করতে গেলে লেন্থ আর ব্রেথ লাগবে, তাই তো? তার মানে এরিয়া কী হয়ে যাবে? ডিরাইভড কোয়ান্টিটি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে লেন্থ আর ব্রেথ যদি আমার জানা থাকে তাহলেই আমি এরিয়া বার করতে পারবো। এবার চলে আসছি আমি ইউনিটে। এরিয়ার ইউনিট কি? দেখো এরিয়ার ইউনিট মানে হচ্ছে, এরিয়া মানে হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ। তার মানে লেন্থ আর ব্রেথের যদি আমি ইউনিট জানি তাহলেই এরিয়ার ইউনিট বার করতে পারবো। এবার লেন্থ আর ব্রেথের দুটোরই ইউনিট হচ্ছে মিটার, তাহলে মিটার ইন্টু মিটার, তাহলে এরিয়ার ইউনিট কী হয়ে যাবে? মিটার স্কোয়ার। এটা হচ্ছে এসআই সিস্টেমে। আগের দিন এটাও পড়িয়েছিলাম, দেখবে ইউনিটের তিনটে ক্যাটাগরি হয়, একটা এসআই হয়, একটা সিজিএস হয়, একটা এফপিএস হয়, পড়িয়েছিলাম। তো এসআই মেথডে, যেটা পুরো নাম কী ছিল? এসআইয়ের পুরো নাম স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল, তাই তো? তাহলে এসআই মেথডে আমি যদি ইউনিট বার করি তাহলে এরিয়ার ইউনিট হয়ে যাবে মিটার স্কোয়ার, ঠিক আছে? এটাই যদি আমি সিজিএস মেথডে চলে যাই তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন লেন্থের জায়গায় সেন্টিমিটার হয়ে যাবে, ব্রেথের জায়গাতেও সেন্টিমিটার হয়ে যাবে, তখন দাঁড়িয়ে যাবে কি ইউনিট সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে সিজিএস মেথডে, এটা হয়ে যাবে আমার এসআই মেথডে, ঠিক আছে? তোমাদের বইতে দেখবে একটা টেবিল দেওয়া আছে যেখানে দেখবে বিভিন্ন ইউনিট দেওয়া আছে এরিয়ার ওপরে। যেমন ধরো আমি প্রথমটা দেখাচ্ছি, যেমন ধরো প্রথমে দিয়েছে 1 কিলোমিটার স্কোয়ার। তাহলে 1 কিলোমিটার স্কোয়ার মানে কি 1 কিলোমিটার ইন্টু 1 কিলোমিটার লিখতে পারি আমি, তবেই তো 1 কিলোমিটার স্কোয়ার আসছে। 1 ইন্টু 1 আর কিলোমিটার ইন্টু কিলোমিটার, কিলোমিটার স্কোয়ার। তাহলে আমি যদি 1 কিলোমিটার মানে আমরা কত জানি? 1 কিলোমিটার মানে 1000 মিটার। তাহলে দুটোকেই আমরা 1000 মিটার করে দিলাম, ঠিক আছে? তাহলে দেখো এখানে কতগুলো জিরো আছে? 3টে জিরো, এখানে 3টে জিরো, মানে কি 6টা জিরো হচ্ছে। তাহলে 1-এর পরে আমি 6টা জিরো লিখবো, 3টে 4টে 5টা 6টা, মিটার ইন্টু মিটার মানে মিটার স্কোয়ার, তার মানে 6টা জিরো মানে 10⁶। 10⁶ কী হবে? মিটার স্কোয়ার। তার মানে আমার রিলেশনটা কী দাঁড়ালো? 1 কিলোমিটার স্কোয়ার সমান সমান 10⁶ মিটার স্কোয়ার। এরকম করে দেখবে আরও বাকি দুটো দেওয়া আছে, পরেরটা দেখবে 1 হেক্টর আছে। এগুলো সব পড়তে হবে কিন্তু, এগুলো দেখবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে দিয়ে দেবে। 1 হেক্টর মানে কি? হেক্টরটাও কিন্তু এরিয়ার ইউনিট, ঠিক আছে? একটু আগে আমি যে বললাম মিটার স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার, মিটার স্কোয়ারটা ছিল এসআই মেথডে,
সেন্টিমিটার স্কোয়ার হবে সিজিএস মেথডে, ঠিক আছে। কিন্তু এছাড়াও এই যেগুলো যেগুলো বলছি আমি, এগুলোও কিন্তু এরিয়ার ইউনিট, ঠিক আছে। আচ্ছা, হেক্টর মানে কি? আচ্ছা, আমাদের জানতে হবে, তার মানে একটা লেন্থ থাকবে, একটা ব্রেথ থাকবে, মাল্টিপ্লাই করলে তবেই আমার এরিয়া আসবে। তাহলে 1 হেক্টর মানে কি? 1 হেক্টর মানে হচ্ছে 100 মিটার ইন্টু 100 মিটার, 100 মিটার ইন্টু 100 মিটার। তার মানে কী হবে? দুটো জিরো আর দুটো জিরো, মানে 4টে জিরো হচ্ছে। তাহলে আমি 4টে জিরো লিখবো। মিটার ইন্টু মিটার, মিটার স্কোয়ার, তার মানে কত হবে? 10⁴ মিটার স্কোয়ার, মানে 1 হেক্টর মানে 10⁴ মিটার স্কোয়ার। তো দেখবে এইগুলো কিন্তু দেয়, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অনেক সময় দিয়ে দেয়, ঠিক আছে। বলে দেবে যে হেক্টর কিসের ইউনিট? হেক্টর হবে এরিয়ার ইউনিট। কিলোমিটার স্কোয়ার কিসের ইউনিট? কিলোমিটার স্কোয়ার হবে এরিয়ার ইউনিট। এগুলো পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি চলে আসছি মেজারিং এরিয়া অফ আ রেগুলার সারফেস। রেগুলার সারফেসের আমি কী করে এরিয়া বার করব? মেজারিং এরিয়া অফ আ রেগুলার সারফেস। দেখো কি করে বার করব না, আমি যারই এরিয়া বার করি না কেন, রেগুলার সারফেস বলতে আমরা সবাইকে বলে দিই রেগুলার সারফেস বলতে কাদেরকে বলে না। রেগুলার সারফেস বলতে এখানে বলা হচ্ছে, যেমন ধরো স্কোয়ার হতে পারে, রেক্ট্যাঙ্গেল হতে পারে, ট্রায়াঙ্গেল হতে পারে, যেগুলোর এরিয়া আমি খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো। যে সমস্ত এরিয়া আমি খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো তাদেরকে আমরা রেগুলার সারফেস বলবো। তাহলে এখানে আমাদের 3টে রেগুলার সারফেস পড়তে হবে। একটা থাকবে স্কোয়ার, একটা থাকবে রেক্ট্যাঙ্গেল, আর একটা থাকবে ট্রায়াঙ্গেল। এই 3টে এরিয়া আমি কী করে ক্যালকুলেট করবো? তো প্রত্যেকটার ক্ষেত্রে দেখবে আলাদা আলাদা ফর্মুলা আছে। যাই ফর্মুলা থাকুক না কেন, এরিয়া বার করতে গেলে আমার কিন্তু বেসিক দুটো জিনিস লাগে, একটা হচ্ছে লেন্থ, একটা হচ্ছে ব্রেথ। এই দুটো জিনিস আমাদের লাগবেই, ঠিক আছে। যেটা স্কোয়ারের ক্ষেত্রেও লাগবে, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রেও লাগবে। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমি যখন এরিয়া বার করবো তখন একটু আলাদা হবে, একটু ডিফারেন্ট হবে। তো সবার আগে আমি স্কোয়ার রেক্ট্যাঙ্গেলটা বুঝিয়ে দিই, তারপর আমি ট্রায়াঙ্গেলটাতে আসছি, ঠিক আছে। ধরো আমাকে লেন্থ বলা আছে 8 মিটার আর ব্রেথ বলা আছে 2 মিটার। এখন লেন্থ ব্রেথের থেকে কিন্তু সবসময় বড় হয়। লেন্থ আর ব্রেথের মধ্যে লেন্থ কিন্তু সবসময় বড়, এটা মনে রাখতে হবে। ব্রেথ কিন্তু লেন্থের থেকে সবসময় ছোট। তাহলে লেন্থ হচ্ছে 8 মিটার, ব্রেথ হচ্ছে 2 মিটার। তাহলে রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত হবে? রেক্ট্যাঙ্গেল হচ্ছে L ইন্টু বি, লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে লেন্থ 8 মিটার, ব্রেথ 2 মিটার, তাহলে মিটার ইন্টু মিটার মানে মিটার স্কোয়ার, তার মানে 16 মিটার স্কোয়ার হয়ে গেল রেক্ট্যাঙ্গেলের এরিয়া, যদি রেক্ট্যাঙ্গেলের লেন্থ আর ব্রেথ 8 মিটার 2 মিটার করে হয়। চলে আসি স্কোয়ারে। স্কোয়ার যখনই হবে তখন কিন্তু লেন্থ আর ব্রেথ বলে আলাদা কিছু থাকবে না, তার কারণ স্কোয়ারের প্রত্যেকটা সাইড সেম হয়। স্কোয়ারের লেন্থ ব্রেথ বলে কিছু হয় না, স্কোয়ারের 4টে সাইডই সেম, বুঝতে পারলে? তার মানে লেন্থ আর ব্রেথ বলে স্কোয়ারের কিছু হয় না, 4টে সাইড সেম হবে, ইকুয়াল হবে। তার মানে স্কোয়ারের ক্ষেত্রে ওটা হয়ে যাবে সাইড, তখন আমি কিন্তু লেন্থ আর ব্রেথ আলাদা করে কিছু বলবো না। তাহলে সেক্ষেত্রে স্কোয়ারের ফর্মুলা কত হবে? সাইড ইন্টু সাইড, বুঝতে পারলে? আলাদা করে লেন্থ ব্রেথ বলা যাবে না, যেহেতু সবগুলো সাইডই ইকুয়াল স্কোয়ারের। তো যদি স্কোয়ারের একটা সাইড ধরো 4 মিটার করে হয়, তাহলে কত হবে এরিয়া? 4 মিটার ইন্টু 4 মিটার, তার মানে 16 মিটার স্কোয়ার। বোঝা যাচ্ছে? তাহলে এইটা গেল স্কোয়ার আর রেক্ট্যাঙ্গেলের। চলে আসি ট্রায়াঙ্গেলে। ট্রায়াঙ্গেলের ফর্মুলা দেখো, ট্রায়াঙ্গেল আমি যখনই বার করবো তখন কিন্তু এই লেন্থ আর ব্রেথ লাগবে না, তখন সেক্ষেত্রে আরও দুটো এক্সট্রা এলিমেন্ট চলে আসে, সেটা হচ্ছে বেস আর হাইট। বেস আসে আর হাইট আসে। ধরো আমি একটা ট্রায়াঙ্গেল এখানে তোমাকে দেখালাম, এইটা হচ্ছে ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তাহলে ট্রায়াঙ্গেলের এইটা হচ্ছে হাইট, এই যে ধরো ABC আমি নাম দিলাম, এই এডিটা হচ্ছে হাইট ট্রায়াঙ্গেলের। আর হাইটটা কিসের ওপরে রয়েছে? BCর ওপরে রয়েছে। দেখো BCর ওপরে হাইটটা রয়েছে, তাহলে BCটা হয়ে যাবে বেস, ঠিক আছে। তাহলে তার ফর্মুলা কী হবে? ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা। ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্মুলা হবে 1/2 ইন্টু বেস ইন্টু হাইট। বি মানে বেস, এইচ মানে হাইট। তো তুমি ভ্যালুগুলো বসাও, তোমাকে BCর ভ্যালু বলে দেওয়া থাকবে। ধরো BCর ভ্যালু বলে দিয়েছে 8 মিটার আর এডি হাইট বলে দিয়েছে 2 মিটার, কথার কথা ধরে নাও। তাহলে ইকুয়াল টু আমি বসাবো, বেস বলে দিয়েছে 8 মিটার আর হাইট বলে দিয়েছে 2 মিটার। তাহলে এরিয়া তো সবসময় মিটার স্কোয়ারে হয়, যেহেতু এগুলো মিটার মিটার বলা আছে, তার মানে মিটার স্কোয়ার হবে এরিয়া। তো কাটো, তাহলে কত আসছে? 8 মিটার স্কোয়ার হয়ে যাবে এরিয়া। এটা হবে ট্রায়াঙ্গেলের। বোঝা যাচ্ছে? সেরকম ধরো আমি যদি সার্কেল বার করি, সার্কেলের এই পয়েন্টটাকে বলে সেন্টার, মাঝের যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে সেন্টার সার্কেলের। আর এখান থেকে এইটা হচ্ছে রেডিয়াস, আর মানে হচ্ছে রেডিয়াস। তো সার্কেলের ক্ষেত্রে এরিয়ার ফর্মুলা হচ্ছে πr স্কোয়ার। তোমাকে আরের ভ্যালু দেওয়া থাকবে, মানে রেডিয়াসের ভ্যালু দেওয়া থাকবে, তুমি এখানে বসাবে, বসে সার্কেলের এরিয়া বার করে নেবে কত হচ্ছে। বুঝতে পারলে? তোমাদের বইতে থেকে এগুলো দেওয়া আছে সব। এগুলো হচ্ছে প্রত্যেকটা রেগুলার সারফেস, তার আলাদা আলাদা ফর্মুলা আছে এরিয়া বার করার জন্য, ঠিক আছে। যাই বার করো না কেন, বেসিক জিনিস মনে রাখবে, এরিয়া মানে লেন্থ ইন্টু ব্রেথ।
ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের দেখবে নেক্সট টপিক দেওয়া আছে যে এরিয়া অফ আ রেগুলার সার্ফেস আমি যে বার করব, গ্রাফ পেপার ইউজ করে কি করে বার করবো, দেখবে দেওয়া আছে এরপরে যে ইউজিং গ্রাফ পেপার। আমি শর্টে বুঝিয়ে দিচ্ছি কি করে গ্রাফ পেপার ইউজ করে তুমি বার করবে। দেখবে গ্রাফ পেপার অনেকটা কীরকম হয় না, গ্রাফ পেপার একটা পেজ এরকম থাকে, তার মধ্যে অনেকগুলো ছোটো 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 বক্সেস করা থাকে, দেখবে এরকম এরকম পড়ে, এগুলো একটু মানে বড় হয়ে যাচ্ছে বক্সেসগুলো, কিন্তু গ্রাফ পেপারে দেখবে আরও ছোটো 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 থাকে। ঠিক আছে, এরকম থাকে গ্রাফ পেপারে। ঠিক আছে, এই আমি একটু একে বুঝিয়ে দিচ্ছি কী করে গ্রাফ পেপার ইউজ করে বার করতে হয়। ঠিক আছে, ধরো আমি এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। গ্রাফ পেপারে মনে রাখবে সবসময় এই যে এটা যে হরাইজেন্টাল যে অ্যাক্সিসটা, এই হরাইজেন্টাল অ্যাক্সিসকে বলা হয় এক্স অ্যাক্সিস, আর এই যে ভার্টিক্যাল অ্যাক্সিসটা, এই ভার্টিক্যাল অ্যাক্সিসটাকে বলা হয় ওয়াই অ্যাক্সিস। এবার ধরো তোমার এখানে দেখবে এখানে নাম দেওয়া থাকবে, ধরো আমি এখানে একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, এখান থেকে এই নিয়ে এই ট্রায়াঙ্গেল আঁকলাম একটা, তোমাকে বলবে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত। তো সবার আগে তুমি বার করবে কি ট্রায়াঙ্গেলে কতগুলো পার্ট রয়েছে। ধরো আমি যদি আরেকটু অন্যরকমভাবে আঁকি, এটাকে মুছে আর একটু অন্যরকমভাবে আঁকলাম এই। ঠিক আছে, এবার ধরো এই যে প্রত্যেকটা ছোটো 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 যে বক্সেসগুলো রয়েছে, এই যে প্রত্যেকটা বক্সেস রয়েছে এর ধরো এরিয়া হচ্ছে 2 মিটার স্কোয়ার, ধরে নাও যে প্রত্যেকটা বক্সের এরিয়া হচ্ছে 2 মিটার স্কোয়ার। এবার তোমাকে একটা ধরো ট্রায়াঙ্গেল দিয়ে দিয়েছে বা ধরো একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে দিয়েছে, রেক্ট্যাঙ্গেল ধরো আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ধরো রেক্ট্যাঙ্গেল দিয়ে দিয়েছে এই, তোমাকে বলবে এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কত, এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কত। তো তুমি কী করবে, তুমি এক্ষেত্রে দেখো এই যে রেক্ট্যাঙ্গেলটা তুমি আঁকলে, এই যে ডিপ বর্ডার করে আমি দেখিয়ে দিয়েছি, এই রেক্ট্যাঙ্গেলে কতগুলো বক্সেসে তুমি গোনো আগে কতগুলো বক্সেস আছে, তো গোনো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, টোটাল 25টা বক্সেস আছে। তাহলে একটা বক্সের এরিয়া আমি কত বলেছিলাম 2 মিটার স্কোয়ার, তাহলে 25টা বক্সের এরিয়া কত হবে 25 × 2 হয়ে যাবে মিটার স্কোয়ার, মানে 50 মিটার স্কোয়ার হয়ে যাবে কি এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া। বোঝা গেল? তার মানে তোমাকে যে ফিগারই দেওয়া হোক না কেন তুমি দেখবে যে কতগুলো বক্সেস রয়েছে ওর মধ্যে, সেই ফিগারটার মধ্যে কতগুলো বক্সেস আছে, আর ইচ বক্সের এরিয়া তোমাকে দেওয়া থাকবে। তা টোটাল এরিয়া কত হবে সেই ফিগারটা যে ফিগারই দিক না কেন তুমি মাল্টিপ্লাই করে দেবে, বেরিয়ে যাবে টোটাল এরিয়া কত হবে। বোঝা যাচ্ছে জিনিসটা? তো এরকম করে আমাকে গ্রাফ পেপার ইউজ করে এরিয়া বার করতে হবে। ক্লিয়ার হল? আচ্ছা, দেখবে এটা তোমাদের অ্যাক্টিভিটি দেওয়া আছে, দেখবে এটা পড়লেই বুঝতে পারবে। আচ্ছা, এরপরে চলে আসছি এরিয়ার পরে নেক্সট ফিজিক্যাল কোয়ান্টিটি, দ্যাট ইজ মাস। মেজারিং মাস। তাহলে মাস পড়ার আগে বলতে হবে আমাদের যে মাস আমরা কাকে বলবো, হোয়াট ইজ মাস। না, মাস মানে হচ্ছে দ্য মাস অফ অ্যান অবজেক্ট ইজ দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার কন্টেন্ট ইন ইট। হোয়াট ইজ মাস? মাস ইজ দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার কন্টেন্ট ইন ইট। দ্য মাস অফ অ্যান অবজেক্ট ইজ দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার কন্টেন্ট ইন ইট। তাই তো? তার মানে একটা অবজেক্ট যে ম্যাটার দিয়ে তৈরি সেই ম্যাটারটাই হচ্ছে সেই অবজেক্টের মাস। তাহলে আমি কি বলবো? ইট ইজ, এভাবে লেখো যে মাস অফ অ্যান অবজেক্ট ইজ দ্য amount of matter contained in it, that is your mass. Mass of an object is the amount of matter contained in it. amount of matter টা ইম্পর্টেন্ট, যে অবজেক্টটা কি ম্যাটার দিয়ে তৈরি, কতটা ম্যাটার দিয়ে তৈরি, সেটাই হচ্ছে সেই অবজেক্টের মাস। বোঝা গেল? আচ্ছা, যত ম্যাটারটা বেশি হবে তত তার মাস বেশি হবে। তার মানে কি, ধরো কোন দুটো অবজেক্ট রয়েছে, তাহলে এর মধ্যে অ্যামাউন্ট অফ ম্যাটার কিছু আছে, এর মধ্যে অ্যামাউন্ট অফ ম্যাটার কিছু আছে। এবার এ অবজেক্টের মধ্যে অ্যামাউন্ট অফ ম্যাটার বি অবজেক্টের থেকে বেশি, তার মানে এর মাস বেশি হবে। তার মানে কি দাঁড়ালো? মোর দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার মোর উইল বি দ্য মাস। ঠিক আছে, বুঝতে পারলে? যত অ্যামাউন্ট অফ ম্যাটার বেশি হবে তত মাস বেশি হবে। আচ্ছা, বইতে দেখবে তোমাদের এরিয়ার মতো করে মাসেরও কিছু টেবিল দেওয়া আছে। এরিয়াতে যেরকম আমি কিছু টেবিল দেখালাম, রিলেশন দেখালাম বিভিন্ন ইউনিটগুলোর মধ্যে, তোমাদের মাসেও দেখবে বইতে টেবিল দেওয়া আছে। আচ্ছা, মাসের সবার আগে বলতে হবে এসআই ইউনিট আর সিজিএস ইউনিট। যদি মাসের আমাকে এসআই ইউনিট বলে, এসআই ইউনিট হয়ে যাবে কিলোগ্রাম, যেটাকে আমরা কেজি বলি, এটা হবে কিলোগ্রাম হচ্ছে মাসের এসআই ইউনিট। ঠিক আছে, সিজিএস ইউনিট যদি বলে, সিজিএস ইউনিট হয়ে যাবে গ্রাম। ঠিক আছে, যদি মাসের আমাকে এসআই ইউনিট বলে আমি বলবো কেজি, যদি সিজিএস ইউনিট বলে আমি বলবো গ্রাম। ঠিক আছে, এছাড়া আরও ইউনিট হয়, এই দুটো ছাড়াও আরও ইউনিট হয়, যেরকম ধরো টন, TONNE, টন, এটাও কিন্তু মাসের ইউনিট। ঠিক আছে, তারপর যেমন ধরো আমি তোমাকে বললাম কুইন্টাল, এটাও কিন্তু মাসের ইউনিট।
বুঝতে পারলে? তারপর ধরো যে আমি যদি বলি মিলিগ্রাম, মিলিগ্রাম যেটাকে আমরা শর্টে লিখি এমজি, এটাও কিন্তু মাসের ইউনিট। তো মাসের এরকম অনেক ইউনিট আছে, যেরকম এরিয়ার অনেক ইউনিট পড়েছিলাম আমরা, লেন্থের পড়েছিলাম, মাসেরও অনেক ইউনিট রয়েছে। কিন্তু বেসিক ইউনিট বলতে এসআই মেথড যদি আমাকে বলে দেয় আমি বলবো কেজি, সিজিএস ইউনিট বলে দিলে আমি বলবো গ্রাম। এছাড়াও এই তিনটে হচ্ছে মাসের ইউনিট, টন, কুইন্টাল আর মিলিগ্রাম। এবার বেশ কিছু রিলেশন তোমাদের দেখবে বইতে টেবিল 2.6-এ দিয়েছে, আমি একটা বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে দিয়েছে 1 গ্রাম, তাই তো? তাহলে 1 গ্রাম মানে কত? 1 গ্রাম মানে হচ্ছে 1000 মিলিগ্রাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যদি এখান থেকে 1 মিলিগ্রাম বার করি, সেটা হবে কি 1/1000 গ্রাম। 1 গ্রাম মানে আমরা জানি যে 1000 মিলিগ্রাম, তাহলে এখান থেকে আমি যদি 1 মিলিগ্রাম বার করি সেটা কত হবে? 1/1000 গ্রাম। আচ্ছা, 1/1000 মানে কত? 1/10³ গ্রাম। দেখো 3টে 0 আছে, তার মানে 10³ গ্রাম। এই 10³ যদি ওপরে চলে যায় তাহলে পরে এটা হয়ে যাবে 10⁻³ গ্রাম। মানে এই 10³ কি এখন ডিনোমিনেটরে রয়েছে, তো তুমি যদি এটাকে ওপরে নিউমিনেটরে লিখতে চাও তাহলে তোমাকে মাইনাস দিয়ে লিখতে হবে, মানে 10⁻³ গ্রাম। তার মানে কি দাঁড়ালো রিলেশন? 1 মিলিগ্রাম মানে 10⁻³ গ্রাম। বুঝতে পারলে? দেখবে এরপরে দেখবে তোমাদের আরেকটা দেওয়া আছে, দেখবে 1 পাউন্ড। পাউন্ড, এই পাউন্ডও কিন্তু মাসের ইউনিট, ঠিক আছে? এই কোশ্চেনটা আসে যে 1 পাউন্ড মানে কত গ্রাম। 1 পাউন্ড মানে হচ্ছে 453.59 গ্রাম। এই কোশ্চেনটা পড়বে। এই পাউন্ডকে লেখা হয় এইভাবে, এলবি। এলবি মানে হচ্ছে পাউন্ড, পাউন্ডও লিখতে পারো বা শর্টে এলবিও লিখতে পারো। তাহলে 1 এলবি মানে হচ্ছে এত গ্রাম, এটা পড়বে 453.59 গ্রাম, ঠিক আছে? পাশে দেখবে কুইন্টাল দেওয়া আছে, টন দেওয়া আছে, ওই দুটো পড়ে যাবে। কুইন্টাল, 1 কুইন্টাল মানে কত কেজি, 1 টন মানে কত কেজি, 1 পাউন্ড মানে কত গ্রাম, এগুলো কিন্তু পড়তে হবে। এই তিনটে বেসিক্যালি পড়ে যাবে, তিনটে কিন্তু দেয় টেবিল 2.6-এ দেখবে তোমাদের দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসছি যে কি কি ইনস্ট্রুমেন্ট রয়েছে যাতে আমি মাস মেজার করব। ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং মাস। দেখো ইনস্ট্রুমেন্ট তো বললাম আমাকে লেন্থ পড়াবার সময়, লাস্ট ভিডিওতে বলেছিলাম যে হোয়াট আর ইনস্ট্রুমেন্টস। আজকে বলছি যে আমরা কী কী ইনস্ট্রুমেন্ট ইউজ করব মাস মেজার করার জন্য। তো দেখো মাস মেজার করার জন্য বেসিক্যালি দুটো ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়। একটাকে বলা হয় বিম ব্যালেন্স আর একটাকে বলা হয় ইলেকট্রনিক্যাল ওয়েট মেশিন। দুটো ইনস্ট্রুমেন্ট মেজারলি ইউজ করা হয়, এছাড়া আরও আছে। তো বেসিক্যালি দুটো ইউজ করা হয়, একটাকে বলে বিম ব্যালেন্স বা ফিজিক্যাল ব্যালেন্স, আরেকটা হচ্ছে ইলেকট্রনিক ব্যালেন্স। তাহলে নাম্বার 1 আমি কি বলবো? বিম ব্যালেন্স। আর 2 নম্বর হচ্ছে ইলেকট্রনিক ব্যালেন্স, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে বিম ব্যালেন্স যেটা, এই বিম ব্যালেন্স কিন্তু তোমরা মোরললেস সবাই দেখেছো। এই বিম ব্যালেন্সটা কি বলা হয়? ফিজিক্যাল ব্যালেন্স। মোরললেস তোমরা সবাই দেখেছো। কীরকম দেখতে হয় বিম ব্যালেন্সটা? বিম ব্যালেন্স অনেকটা এরকম দেখবে, দোকানে থাকে এমনি একটা থাকে, মাঝখান থেকে এমনি ইয়ের মতো থাকে, ঠিক আছে? এইখান থেকে দেখবে এরকম প্যান থাকে, এদিকে একটা থাকে, এদিকে এমনি একটা থাকে, ঠিক আছে? এরকম একটা থাকে, থাকে না? আচ্ছা, এটাকে এখানে একটা আংটা থাকে, এই আংটাটাকে হোল্ড করার জন্য, ঠিক আছে? এটাকে বিম ব্যালেন্স বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এই দুটো রয়েছে, এই দুটোকে বলে প্যান, যার ওপরে কি তুমি যে জিনিসটা নেবে সেটা রাখে একটাতে, আরেকটাতে ওয়েট চাপানো হয়, ঠিক আছে? দিয়ে দেখা হয় যে কত ওয়েট হচ্ছে, সেই অনুযায়ী পয়সা নেওয়া হয়, দোকানদার সেই অনুযায়ী পয়সা নেয়, ঠিক আছে? এখানে একটা পয়েন্টার লাগানো থাকে কাঁটার মতো, এটাকে বলে পয়েন্টার, ঠিক আছে? আচ্ছা, আর এই যে এটা দেখছো, এটাকে বলা হয় হরাইজেন্টাল বিম। ওই জন্যই মেশিনটার নাম হচ্ছে বিম ব্যালেন্স, হরাইজেন্টাল বিম, এটাকে বলে হরাইজেন্টাল বিম। তো এই পুরো সিস্টেমটার নাম হচ্ছে বিম ব্যালেন্স। এই যে পুরো সিস্টেমটার নাম হচ্ছে বিম ব্যালেন্স, ঠিক আছে? এটা আমরা দেখেছি অনেক জায়গাতেই, দেখবে দোকানে, যে কোনো গ্রসারি শপে, পাড়ার দোকানে দেখবে এই বিম ব্যালেন্স কিন্তু দেখতে পাবে। এর সাহায্যে কিন্তু আমরা মাস মেজার করি। এটা হচ্ছে ওয়ান অফ দ্য সিম্পলেস্ট ইনস্ট্রুমেন্ট। মানে যে কোনো অবজেক্টের মাস মেজার করার জন্য যদি বলা হয় যে সিম্পলেস্ট ইনস্ট্রুমেন্ট কী, ওয়ান অফ দ্য সিম্পলেস্ট ইনস্ট্রুমেন্ট হচ্ছে এই বিম ব্যালেন্স। তোমাদের দেখবে বইয়ে লেখা আছে যে ওয়ান অফ দ্য সিম্পলেস্ট ইনস্ট্রুমেন্ট ইজ আ বিম ব্যালেন্স দ্যাট ইউ মাইট হ্যাভ সিন অ্যাট আ গ্রসার শপ। আ বিম ব্যালেন্স কনসিস্ট অফ আ হরাইজেন্টাল মেটালিক বিম উইথ আ সাপোর্ট অ্যান্ড আ পয়েন্টার অ্যাট ইটস সেন্টার। এই যে পয়েন্টার রয়েছে আর হরাইজেন্টাল বিম রয়েছে, এই তলায় দুখানা প্যান রয়েছে, পুরো সিস্টেমটাকে আমরা বিম ব্যালেন্স বলি, ঠিক আছে? দ্য বিম ক্যান মুভ ফ্রিলি অ্যাবাউট দ্য সাপোর্ট।
মানে এই যে পয়েন্টার, এই পয়েন্টারটাকে সেন্টার করে বিম ব্যালেন্স কিন্তু যে কোনো দিকে তুমি রোটেট করতে পারবে, যে কোনো দিকে মুভ করতে পারবে, এমন নয় যে এটা ফিক্স, তা কিন্তু নয়, তুমি যে কোনো দিকে এটাকে রোটেট করতে পারবে, ইট ইজ ফ্রি। ঠিক আছে, আচ্ছা, ফ্রম দ্য এন্ড অফ দ্য বিম টু সিমিলার প্যানস আর সাসপেন্ডেড সাচ দ্যাট দে আর ইকুইডিস্টেন্ট ফ্রম দ্য সেন্টার অফ দ্য বিম। তার মানে এইটা যদি সেন্টার হয়, তাহলে এই যে এই দুটো প্যান রয়েছে, এই দুটো প্যান কিন্তু সেন্টার থেকে ইকুইডিস্টেন্টে রয়েছে। তার মানে এটা ধরো যদি সেন্টার হয়, এই সেন্টার থেকে এই প্যানটা যে ডিস্টেন্সে ঝোলানো থাকবে, সেন্টার থেকে এই দিকের প্যানটাও কিন্তু সেম ডিস্টেন্সে ঝোলানো থাকবে, ডিস্টেন্স কিন্তু সেম থাকবে, ইকুইডিস্টেন্ট থাকবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো দিয়েছি প্রিন্সিপাল, কী করে বিম ব্যালেন্স আমরা ইউজ করবো, এই প্রিন্সিপালটা পড়ে যাবে। এই প্রিন্সিপালটা অনেক সময় দিয়ে দেয়, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ বিম ব্যালেন্স। প্রিন্সিপাল কি বলেছে, হোয়েন বোথ দ্য প্যানস আর এমটি অর লোডেড উইথ ইকুয়াল মাসেস আ স্টেট অফ ইকুইলিব্রিয়াম অর ব্যালেন্স ইজ অ্যাচিভড such that in such a state the beam is horizontal and the pointer points vertically up। বলছে যে দুটো প্যান রয়েছে দুদিকে, ঠিক আছে, এবার দুটো প্যানেই যদি তুমি ইকুয়াল মাস চাপাও, তাহলে কিন্তু এই যে হরাইজেন্টাল বিমটা দেখছো, হরাইজেন্টাল বিমটা কিন্তু এরকম স্ট্রেট থাকবে। সাপোজ তুমি এদিকে কিছু ধরো তুমি চিনি নিয়েছো, সাপোজ 500 গ্রাম চিনি নিয়েছো, কথার কথা ধরে নাও তুমি 500 গ্রাম সুগার বাই করবে দোকানে গিয়ে, তো এখানে 500 গ্রাম সুগার তুমি নেবে, ঠিক আছে, এই প্যানেও কিন্তু তোমাকে এই 500 গ্রামই তোমাকে মাস দিতে হবে। দেখবে অনেক সময় এরকম দোকানে দেখবে এরকম থাকে, এরকম এগুলোকে চাপানো হয়, এগুলোকে বাটখারা বলে, ঠিক আছে, বা ওয়েট বলে, বাংলায় বলে বাটখারা, ঠিক আছে, আর ইংলিশে বলে ওয়েট। তো এগুলোকে কিন্তু দেখবে থাকে, এগুলো বিভিন্ন মাসের থাকে, কোনো 20 গ্রাম থাকে, 100 গ্রাম থাকে, আবার ধরো 500 গ্রাম থাকে, এরকম বিভিন্ন ওয়েটের থাকে, আবার 1 গ্রাম থাকে, ডিফারেন্ট থাকে। তো এগুলোকে তুলে এর উপরে বসানো হয়, ঠিক আছে, এমনভাবে বসাবে যাতে তুমি যতটা অ্যামাউন্ট গুডস বাই করছো সেই ইকুয়াল অ্যামাউন্টেরই কিন্তু এখানে বসাবে। তার মানে কি এই দিকের মাস আর এই দিকের মাস দুটো কিন্তু সেম হবে, ঠিক আছে, যদি সেম হয় তাহলে কিন্তু হরাইজেন্টাল বিমটা একদম স্ট্রেট থাকবে, ঠিক আছে। আর এইখানে যে পয়েন্টারটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টারের কাঁটাটা কিন্তু একদম ভার্টিক্যাল হয়ে যাবে, সোজা হয়ে যাবে এরকম, এটাই হচ্ছে প্রিন্সিপাল, বোঝা গেল। যদি এটা না হয় তাহলে কিন্তু হরাইজেন্টাল বিমটা কিন্তু স্ট্রেট থাকবে না, যেদিকে ওয়েট বেশি, যেদিকে মাস বেশি হবে সেই দিকে ঝুঁকে যাবে। তার মানে কি ধরো এই দিকের মাসটা বেশি, এই দিকের মাসটা কম, তাহলে কিন্তু হরাইজেন্টাল বিমটা এই দিকে টিল্ট হয়ে যাবে। যদি এইদিকে মাসটা বেশি হচ্ছে, তখন আর এই যে কাঁটাটা দেখছো পয়েন্ট, এটাও কিন্তু স্ট্রেট এরকম থাকবে, ওটা একটু এই দিকে নড়ে যাবে। সেই কন্ডিশনে তুমি কিন্তু ঠিকঠাক অ্যাকিউরেট মাস মেজার করতে পারবে না। তুমি অ্যাকিউরেট মাস তখনই মেজার করতে পারবে যদি হরাইজেন্টাল বিমটা এরকম স্ট্রেট থাকে, এখানকার যে পয়েন্টটা সেই পয়েন্টারটা একদম ভার্টিক্যাল থাকবে, আর দুটো প্যানেই কিন্তু ইকুয়াল মাস থাকবে, তবে কিন্তু অ্যাকিউরেট তুমি মাস বের করতে পারবে, বোঝা গেল। তাহলে এইটা হচ্ছে প্রিন্সিপাল, এটা পড়তে হবে, প্রিন্সিপালটা দেয়। আচ্ছা, এরপর চলে আসছে আমি ওয়ার্কিং, কী করে ফিজিক্যাল ব্যালেন্স কাজ করে দেখো, লেখা আছে টু ফাইন্ড দ্য মাস অফ অ্যান অবজেক্ট ইট ইজ প্লেসড অন ওয়ান প্যান অ্যান্ড স্ট্যান্ডার্ড ওয়েটস আর কেপ্ট অন দ্য আদার প্যান অফ দ্য বিম। যে কোনো অবজেক্টের যখন আমি মাস মেজার করব, তখন সেই অবজেক্টটাকে আমাকে একটা প্যানে রাখতে হবে, আর আরেকটা প্যানে আমি কি এর সিমিলার ওয়েট চাপাবো, যাতে আমি যে অবজেক্টটা বাই করেছি সেই অবজেক্টের মাসটা বের করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি দিয়েছে, দ্য স্ট্যান্ডার্ড ওয়েটস আর অ্যাভেলেবেল ইন ডিফারেন্ট সাইজ। দেখো দিয়েছে স্ট্যান্ডার্ড ওয়েটগুলো ডিফারেন্ট সাইজে অ্যাভেলেবেল, মানে এইগুলোর কথা বলছে, এই যেগুলো তোমাকে বোঝালাম আমি একটু আগে। কী হয়, 5 গ্রাম হয়, 10 গ্রাম হয়, ঠিক আছে, 20 গ্রাম হয়, 50 গ্রাম হয়, 100 গ্রাম হয়, 500 গ্রাম হয়। টু মেজার স্মলার মাসেস, মানে ছোটো ধরো মাস তুমি মেজার করো, ধরো কম অ্যামাউন্ট জিনিস কিনেছো, মাসটা কম, তো সেই কম অ্যামাউন্ট মাস মেজার করার জন্য তোমার স্ট্যান্ডার্ড ওয়েট কী অ্যাভেলেবেল আছে, 5 গ্রাম আছে, 10 গ্রাম আছে, 20 গ্রাম আছে, 50 গ্রাম আছে, আর 100 গ্রাম আছে। আর যদি বিগার মাসেস যদি মেজার করতে চাও, ধরো বেশি জিনিস কিনেছো, তাহলে কি, তাহলে 1 কেজি আছে, 2 কেজি আছে, 5 কেজি আছে, 10 কেজি আছে, 20 কেজি আছে। তো এগুলো পড়তে হবে, মুখস্থ করবে যে কী স্ট্যান্ডার্ড ওয়েট অ্যাভেলেবেল ফর স্মলার মাসেস, কী স্ট্যান্ডার্ড ওয়েট অ্যাভেলেবেল ফর বিগার মাসেস, তোমাদের বইতে কিন্তু সব দেওয়া আছে, দেখবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখবে লেখা আছে দ্য ওয়েটস আর অ্যাডজাস্টেড টিল দ্য বিম ইজ হরাইজেন্টাল অ্যান্ড দ্য পয়েন্টার পয়েন্টস ভার্টিক্যালি আপ। তার মানে যতক্ষণ না হরাইজেন্টাল বিমটা এরকম ভার্টিক্যাল হচ্ছে আর পয়েন্টারটা এরকম, যতক্ষণ না হরাইজেন্টাল বিমটা এরকম হরাইজেন্টাল থাকছে, মানে স্ট্রেট থাকছে, আর পয়েন্টারটা এরকম ভার্টিক্যাল থাকছে, ততক্ষণ তুমি কিন্তু ওয়েটটা ম্যাচ করে যাবে, যে এখানে কতটা জিনিস নেওয়া হয়েছে তার ইকুইভ্যালেন্ট বা তার ইকুয়াল এখানে কতটা আমি স্ট্যান্ডার্ড ওয়েট দেবো, তবে এটা গিয়ে হরাইজেন্টাল বিমটা হরাইজেন্টাল থাকবে আর পয়েন্টারটা ভার্টিক্যালি আপ থাকবে। এই কন্ডিশনটা তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে, তবেই তুমি কিন্তু মাস মেজার করতে পারবে, ঠিক আছে, এই কন্ডিশনেই মাস মেজার করতে পারবে। দ্য সাম অফ দ্য মাসেস অফ দ্য স্ট্যান্ডার্ড ওয়েটস গিভস দ্য মাস অফ দ্য অবজেক্ট।
তার মানে কি, ধরো এখানে তুমি 500 গ্রাম জিনিস নিয়েছো, ঠিক আছে, বা ধরো আমি 500 গ্রাম না বলে সাপোজ ধরো তুমি এখানে 50 গ্রাম জিনিস নিয়েছো, 50 গ্রাম সুগার নিয়েছো সাপোজ। তার মানে এই প্যানেও তোমায় কিন্তু 50 গ্রামেরই এরকম বাটখারা বা স্ট্যান্ডার্ড ওয়েট দিতে হবে। তার মানে কি, তোমার স্ট্যান্ডার্ড ওয়েট কী কী অ্যাভেলেবেল রয়েছে, 50 গ্রাম কি, 50 গ্রাম তো স্মলার মাসেস, তো স্মলার মাসেসের জন্য কী কী স্ট্যান্ডার্ড ওয়েট অ্যাভেলেবেল রয়েছে দেখো লেখা আছে, 5 গ্রাম রয়েছে, 10 গ্রাম রয়েছে, 20 গ্রাম রয়েছে, 50 গ্রাম রয়েছে। তার মানে কি, তুমি ডাইরেক্ট যদি 50 গ্রামের ওয়েটটা চাপিয়ে দাও এখানে, ধরো ডাইরেক্ট 50 গ্রামের যে বাটখারাটা রয়েছে সেটা যদি চাপিয়ে দাও, তাহলেই তো এর সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে। তখন সেই কন্ডিশনে কি, এটা হরাইজন্টাল বিম হরাইজন্টাল থাকবে আর পয়েন্টারটা ভার্টিক্যালি আপওয়ার্ডস হয়ে যাবে। যদি তুমি 50 গ্রাম নাও দাও তাহলেও হবে। তাহলে দেখো তুমি কী কী চাপাবে, ধরো 10 গ্রাম আছে, 20 গ্রাম আছে, তার মানে কি তুমি দুখানা 20 গ্রামের এরকম চাপাবে, ওয়েট চাপিয়ে দেবে, তাহলে 40 গ্রাম হলো, আর একটা 10 গ্রাম দিয়ে দেবে, তাহলেই 50 গ্রাম হয়ে যাচ্ছে। তুমি যদি মনে করো যে ডাইরেক্ট 50 গ্রামের বাটখারাটা আমি দেবো না, তাহলে সেক্ষেত্রে তুমি কী করবে, বা তোমার ধরো হারিয়ে গেছে নেই, সেক্ষেত্রে তুমি কী করবে, তুমি দুখানা 20 গ্রাম তোমার কাছে আছে দিয়ে দেবে, আর একটা 10 গ্রাম দিয়ে দেবে, তাহলেই 50 গ্রাম হয়ে যাচ্ছে। তখনও দেখবে সেই কন্ডিশনে এটা স্ট্রেট থাকবে আর পয়েন্টারটা ভার্টিক্যালি আপওয়ার্ড। বুঝতে পারলে? মোট কথা হচ্ছে আমাকে দুটো প্যানেই কিন্তু মাস ইকুয়াল করতে হবে যে কোনোভাবে হোক, তবেই তুমি কিন্তু মাসটা বার করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো দিয়েছে এনশিওর দ্য ফলোয়িং পয়েন্ট টু গেট দ্য অ্যাকিউরেট রিডিং অফ মাস। এটাও পড়বে, এই দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পড়তে হবে, যে অ্যাকিউরেট রিডিং পাওয়ার জন্য আমায় কী কী কন্ডিশন মেনটেন করতে হবে। নাম্বার 1 দিয়েছে দেখো, বোথ দ্য আর্মস অফ দ্য বিম ব্যালেন্স মাস্ট বি অফ ইকুয়াল লেন্থ অ্যান্ড বোথ দ্য প্যানস মাস্ট বি অফ ইকুয়াল মাস। মানে এই যে দুটো প্যান আমি ইউজ করেছি, এই দুটো প্যানেরও তো একটা ডেফিনাইট মাস আছে, তো এই দুটো প্যানের মাস কিন্তু ইকুয়াল হতে হবে। মানে এই প্যানের মাসটা বেশি বা এই প্যানের মাসটা কম এরকম কিন্তু হবে না, দুটো প্যানেরই কিন্তু মাস ইকুয়াল থাকতে হবে, 1 নাম্বার। আর কি বলেছে, বোথ দ্য আর্মস অফ দ্য বিম ব্যালেন্স মাস্ট বি অফ ইকুয়াল লেন্থ। এবার বিম ব্যালেন্সের আর্ম মানে এইটার কথা বলছে, এই যে বিম ব্যালেন্সের আর্ম যেখান থেকে ঝোলানো আছে, এই যে দুটো প্যানের যে আর্মগুলো রয়েছে এগুলো লেন্থটা কিন্তু ইকুয়াল হবে। তার মানে একটা বড় একটা ছোট কিন্তু হলে হবে না। ঠিক আছে, বোঝা গেল। 2 নম্বর পয়েন্টে কি বলেছে, হোয়েন বোথ দ্য প্যানস আর এমটি দ্য বিম শুড বি হরাইজন্টাল অ্যান্ড দ্য পয়েন্টার শুড বি ভার্টিক্যাল। বলছে যে যখন আমি কোনো রকম কোনো মাস চাপাবো না প্যানের ওপরে, ধরো এইটাও খালি এইটাও খালি, সেই কন্ডিশনে কি থাকবে না, সেই কন্ডিশনে এই যে হরাইজন্টাল বিমটা এই হরাইজন্টালি থাকবে আর পয়েন্টার যেটা সেটা ভার্টিক্যালি আপওয়ার্ডস থাকবে। যখন কোনো রকম কোনো মাস আমি এই প্যানের মধ্যে দেবো না, মানে এই বিম ব্যালেন্সটা যখন পুরোপুরি এমটি থাকবে, খালি থাকবে, সেই কন্ডিশনে কিন্তু যদি ঠিকঠাক বিম ব্যালেন্স হয়, যদি এই বিম ব্যালেন্সটা কারেক্ট বিম ব্যালেন্স থাকে, ফল্টি যদি না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে হরাইজন্টাল বিমটা এরকম হরাইজন্টাল থাকবে আর ভার্টিক্যালি আপওয়ার্ডস থাকবে এই পয়েন্টটা। এই দুটো পয়েন্ট মনে রাখতে হবে, এই দুটো পয়েন্ট যদি ঠিকঠাক মনে রাখো, এই দুটো পয়েন্টই হচ্ছে যে কারেক্ট রিডিং পাওয়া যাবে বিম ব্যালেন্সের। ঠিক আছে, এটা পড়তে হবে। আচ্ছা, বিম ব্যালেন্সের পর চলে আসছি আমি ইলেকট্রনিক ব্যালেন্স। তাহলে এটাকে ইরেজ করে দিই। দেখো এরপর আমরা পড়বো ইলেকট্রনিক ব্যালেন্স। ইলেকট্রনিক ব্যালেন্সও তোমরা কিন্তু দোকানে দেখেছো, দোকানে ইলেকট্রনিক ব্যালেন্সও কিন্তু এখন ইউজ হয়। তবে এটা ডিফারেন্স কি, এটা ডিফারেন্স হচ্ছে এটা ইলেকট্রনিক ব্যালেন্স যেহেতু এটা উইথ দ্য হেল্প অফ ইলেকট্রিক এটা তুমি অপারেট করতে পারবে। ঠিক আছে, দেখো মেনলি ইলেকট্রনিক ব্যালেন্স যেটা ইউজ হয় সেটা হচ্ছে সায়েন্টিফিক পারপাসে, এর মেন ইউজ হচ্ছে সায়েন্টিফিক পারপাস। ম্যাক্সিমাম ইলেকট্রনিক ব্যালেন্স ইউজ হয় সায়েন্টিফিক পারপাসে। দেখবে কলেজে, ইউনিভার্সিটিতে বা স্কুলে, ল্যাবে কিন্তু ইলেকট্রনিক ব্যালেন্স দেখা যায়। ইলেকট্রনিক ব্যালেন্সের সঙ্গে ফিজিক্যাল ব্যালেন্সের যেটা পড়ালাম একটু আগে বিম ব্যালেন্স, ওর ডিফারেন্স কি না, মেন ডিফারেন্স হচ্ছে ইলেকট্রনিক ব্যালেন্স একদম কারেক্ট মাস মেজার করবে, একদম অ্যাকিউরেট। ঠিক আছে, আর ফিজিক্যাল ব্যালেন্স বা বিম ব্যালেন্স কিন্তু ততটা অ্যাকিউরেট কিন্তু মেজার করতে পারবে না, সামান্য একটু ডিফারেন্স থেকেই যাবে। বুঝতে পারলে? ওই জন্য একদম কারেক্ট অ্যাকিউরেট মেজারমেন্টের জন্য কিন্তু ইলেকট্রনিক ব্যালেন্স ইউজ করা হয়, এটা একদম কারেক্ট তোমাকে মাসটা দেবে, একটুও কিন্তু এদিক ওদিক হবে না। ঠিক আছে, ফিজিক্যাল ব্যালেন্স কিন্তু সেটা হয় না, কিছুটা এরর থেকে যায়, যদিও কম, একদম নেগলিজিবল, বাট সামহাও কিছুটা এরর থেকে যায়। তো এটাই ডিফারেন্স ইলেকট্রনিক ব্যালেন্সের সঙ্গে বিম ব্যালেন্সের। আর কি ইউজ হয় না, বিম ব্যালেন্স আমরা দোকানে যে কোনো জায়গায় ইউজ করতে পারি, দেখেছি। ঠিক আছে, আর ইলেকট্রনিক ব্যালেন্স কিন্তু সায়েন্টিফিক পারপাসে ইউজ হয়। দেখবে এখানে দেখবে লেখা আছে যে ফর সায়েন্টিফিক পারপাস হোয়ার মেজারমেন্ট শুড বি অ্যাকিউরেট উই নিড হাইলি সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট। নাওয়াডেজ ইলেকট্রনিক ওয়েট মেশিনস উইথ ডিজিটাল ডিসপ্লে আর অলসো বিং ইউজড ইন ল্যাবরেটরিজ অ্যান্ড শপস। তাই তো, মানে আমরা যদি খুব অ্যাকিউরেট মেজারমেন্ট চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু ইলেকট্রনিক ব্যালেন্স ইউজ করতে হবে। ঠিক আছে, এবং এটা আমরা কোথায় পাবো, মেনলি সায়েন্টিফিক পারপাসে ইউজ হয়, এছাড়া কলেজের ল্যাবরেটরিতে এবং বেশ কিছু দোকানেও দেখবে আজকাল ইলেকট্রনিক ব্যালেন্স চলে এসেছে, ইলেকট্রনিক ব্যালেন্স কিন্তু ইউজ করা হয়। আর ডিজিটাল ডিসপ্লে থাকবে, দেখবে সামনের দিকটা এরকম ডিজিটালি একটা এলইডির মতো থাকে, এখানে ডিসপ্লে করে যে কত গ্রাম তুমি নিচ্ছ বা কত কেজি নিচ্ছ এটা দেওয়া থাকে। ঠিক আছে, ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে দেখানো হয়। আচ্ছা, নাওয়াডেজ এখানে দেখো লেখা আছে
Nowadays, electronic weight machines with digital display are also being used in laboratories and shops due to their high degree of accuracy in measuring mass of different objects, especially small objects. These machines given the mass of an object to the accuracy of grams and milligrams instantly and hence are accurate and reliable. তার মানে ইলেকট্রনিক ব্যালেন্সটা যখনই তুমি যে কোনো যে ধরো কিছু জিনিস কিনছো, যখনই তুমি ওর উপর দেবে ওর কত মাস আছে ও কিন্তু অ্যাকিউরেট তোমাকে দেখিয়ে দেবে, মানে সময় খুব কম লাগবে। আর ফিজিক্যাল ব্যালেন্সে কি, ফিজিক্যাল ব্যালেন্সে তোমাকে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে, তুমি কতটা গ্রাম কিনছো সে এই প্যানে রাখলে আর এই প্যানে তোমাকে কি ওই স্ট্যান্ডার্ড চাপিয়ে ম্যাচ করতে হবে, ইকুয়াল করতে হবে। তো সেক্ষেত্রে টাইম টেকিংয়ের ব্যাপার, মানে সময় লাগবে, প্লাস ওখানে কিন্তু তুমি এরর পাবে, একদম অ্যাকিউরেট হবে না। এখানে কিন্তু তার উল্টো, এখানে তোমার সময়টাও কম লাগবে আর একদম অ্যাকিউরেট এবং রিলায়েবল এটা। ঠিক আছে, বুঝতে পারলে? তো এগুলো কিন্তু অ্যাডভান্টেজের মধ্যে পড়ে যাবে। ইলেকট্রনিক ব্যালেন্সের কী কী অ্যাডভান্টেজ রয়েছে ওভার ফিজিক্যাল ব্যালেন্স অর বিম ব্যালেন্স। ঠিক আছে, যেমন ধরো তোমাদের এখানে একটা দেখিয়েছে, ফর এক্সাম্পল অ্যান অবজেক্ট হুজ মাস ইজ শোন অ্যাজ 3.550 kg অন ইলেকট্রনিক মেশিন টেলস আস দ্যাট দ্য মাস অফ দ্য অবজেক্ট ইজ 3 kg 550 গ্রাম। মানে ধরো একটা অবজেক্টের তোমাকে মাস ইলেকট্রনিক ব্যালেন্সে শো করছে 3.550 kg। এর মানে কি? এর মানে হচ্ছে অবজেক্টের মাসটা হচ্ছে 3 kg 550 গ্রাম। বোঝা গেল? তুমি যদি এটাকে মানে এই কেজিটাকে, এই যে মাসটাকে তুমি যদি কেজি আর গ্রামে কনভার্ট করো, যে কত কেজি কত গ্রাম আমি বলবো, তাহলে সেক্ষেত্রে সেটা দাঁড়াবে কি 3 kg 550 গ্রাম। তো ওটা কিন্তু দেখিয়ে দেবে ইলেকট্রনিক ব্যালেন্স, মানে যতই কম মাস দাও না কেন তুমি, যতই স্মল মাস হোক, ইলেকট্রনিক ব্যালেন্স কিন্তু দেখিয়ে দেবে, যেটা কিন্তু ফিজিক্যাল ব্যালেন্স বা বিম ব্যালেন্স কিন্তু শো করবে না। কারণ ফিজিক্যাল ব্যালেন্স বা বিম ব্যালেন্স ওটা কিন্তু ডিপেন্ড করে আমাদের ওপরে, আমরা কীভাবে ওটাকে হ্যান্ডেল করছি, আমাদের অ্যাকিউরেসির উপরে ডিপেন্ড করে। কিন্তু ইলেকট্রনিক ব্যালেন্স কিন্তু আমাদের অ্যাকিউরেসির উপরে ডিপেন্ড করে না। ইলেকট্রনিক ব্যালেন্স কিন্তু ইলেকট্রিকে ইউজ হয়, ওর মধ্যে কিন্তু ভেতরে সমস্ত কিছু তোমার সফটওয়্যার দেওয়াই রয়েছে। জাস্ট তোমাকে কী করতে হবে, প্লাগ ইন করতে হবে, তুমি সুইচ অন করলে ইলেকট্রনিক ব্যালেন্স কিন্তু চালু হয়ে যাবে। এবার তারপরে তুমি মাস দেবে, ও কিন্তু ডিটেক্ট করে একদম অ্যাকিউরেট দিয়ে দেবে যে হ্যাঁ এই মাসটা দেওয়া হয়েছে, তোমার কিন্তু কোনো ইনভলভমেন্ট নেই এখানে। ঠিক আছে, কিন্তু ফিজিক্যাল বা বিম ব্যালেন্সে পুরোটাই কিন্তু আমাদের ইনভলভমেন্ট। বোঝা যাচ্ছে? আচ্ছা, দেখবে তোমাদের এখানে বাকিটা দেওয়া আছে, এটা পড়লেই বুঝতে পারবে যে ইলেকট্রনিক ব্যালেন্স অ্যাকচুয়ালি কী। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমি চলে আসছি, দেখবে এখানে দিয়েছে যে মেজারমেন্ট অফ টাইম। মাসের পর চলে আসছি আমি মেজারমেন্ট অফ টাইমে বা মেজারিং টাইম। তাহলে আমরা এরিয়া পড়লাম, ঠিক আছে, মাস পড়লাম, এবার আমরা পড়ব টাইম, মেজারিং টাইম। টাইম একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। টাইমটা কি না, টাইমটা হচ্ছে, আমরা সবাই জানি যে টাইম হচ্ছে আমাদের কি ডেলি অ্যাক্টিভিটিতে বা প্রত্যেক দিনের যে আমরা অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিতে টাইম কিন্তু একটা এসেনশিয়াল পার্ট। আমরা প্রত্যেকেই কিন্তু টাইমটা মেনটেন করার চেষ্টা করি আমাদের ডেলি টু ডেলি লাইফে, তাই তো? এটা একটা আমাদের এসেনশিয়াল পার্ট। প্রত্যেকটা অ্যাক্টিভিটি, আমরা যে প্রত্যেক দিন সকাল থেকে উঠে রাত্রেবেলা যে শুতে যাচ্ছি, এই যে সারাদিন যে কাজ করি, প্রত্যেকটাই কিন্তু এই টাইমের ওপর বেস করে। ঠিক আছে, টাইম কিন্তু এসেনশিয়াল পার্ট। ঠিক আছে, আচ্ছা, আমরা টাইম কি করে মেজার করব না, তার জন্য কি রিস্ট ওয়াচ রয়েছে, ক্লক রয়েছে, তাই তো, ওয়াল ক্লক রয়েছে, ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট রয়েছে, স্টপ ওয়াচ রয়েছে, আমরা ক্ষেত্রে কিন্তু টাইমটা ক্ষেত্রে মেজার করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এবং এই যে এরিয়া আমরা পড়লাম, টাইম পড়লাম, লেন্থ পড়লাম, এদের মধ্যে কিন্তু যদি তিনটার মধ্যে আমি বলি, সবথেকে কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে টাইম, বিকজ টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার ডেলি টু ডেলি লাইফ। ঠিক আছে, আচ্ছা, তোমাদের দেখবে এই যে টাইম আমরা বলছি, এই টাইমের কিন্তু তোমার যদি আমি ডেফিনেশন বলি যে অ্যাকচুয়াল ডেফিনেশনটা কী, তো আমি কীভাবে টাইমটাকে ডিফাইন করব না, টাইম মে বি ডিফাইন অ্যাজ দ্য ইন্টারভাল বিটুইন টু ইভেন্ট। দুটো ইভেন্টের মধ্যে মাঝের যে সময়টা বা মাঝের যে ইন্টারভালটা, দুটো ইভেন্টের মাঝের যে ইন্টারভালটা, সেই ইন্টারভালটাকে আমরা টাইম বলি। এটা হচ্ছে তোমার ডেফিনেশন, বুকিশ ডেফিনেশন। যদি আমাকে ডেফিনেশন জানতে চাই, আমি কী বলবো, যে টাইম মে বি ডিফাইন অ্যাজ দ্য ইন্টারভাল বিটুইন দ্য টু ইভেন্ট। ঠিক আছে, আচ্ছা, এই টাইমটা কিন্তু মেজার করার অনেক ইউনিট রয়েছে। যেমন ধরো আমি যদি মেজারমেন্ট করি, টাইমের ইউনিট কী হতে পারে, আওয়ার হতে পারে। ঠিক আছে, HR মানে আওয়ার, ধরো মিনিট হতে পারে, ঠিক আছে, সেকেন্ড হতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ইউনিট, টাইমের ইউনিট। ঠিক আছে, আওয়ার হতে পারে, মিনিট হতে পারে, সেকেন্ড হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এগুলো তো বেসিক তিনটে, যেটা আমরা সবাই জানি, আওয়ার, মিনিট আর সেকেন্ড। এছাড়া আর কি ইউনিট আছে দেখবে বইতে তোমাদের দেওয়া আছে, সোলার ডে, এটাও কিন্তু টাইমের ইউনিট। তারপরে ধরো ইয়ার, টাইমের ইউনিট। ঠিক আছে, তারপর যদি আমি বলি ডেজ, এটাও টাইমের ইউনিট। ঠিক আছে, তারপর যেমন ধরো ডিকেডস, টাইমের ইউনিট। ঠিক আছে, সেঞ্চুরি, টাইমের ইউনিট। তো এগুলো পড়তে হবে, এগুলো তবে বই তোমাদের দেওয়া আছে চার্টের মধ্যে,
চার্টের মধ্যে দেখবে দেওয়া আছে, এগুলো প্রত্যেকটা টাইমের ইউনিট। ঠিক আছে, আচ্ছা আমরা সবাই এদের মধ্যে রিলেশনটা জানি। রিলেশনটা কি, যেমন ধরো আমি যদি বলি 1 ইয়ার, 1 ইয়ার মানে হচ্ছে 365 ডেজ, সবাই জানি। যদি ইয়ারটা লিপ ইয়ার না হয় তাহলে 1 ইয়ার মানে কি 365 ডেজ, আর লিপ ইয়ার হলে একদিন বেড়ে যাবে, 366 ডেজ হয়ে যাবে। আমরা জানি যে 1 ইয়ার মানে হচ্ছে কত, 365 ডেজ। ঠিক আছে, যেমন ধরো 1 ডিকেড, এই কোশ্চেনটা পড়বে। 1 ডিকেড মানে হচ্ছে 10 ইয়ার্স, 10 বছর, তাই তো? আচ্ছা 1 সেঞ্চুরি, 1 সেঞ্চুরি মানে হচ্ছে 10 ডিকেডস। ঠিক আছে, রিলেশনগুলো পড়বে। আবার ধরো 1 আওয়ার, 1 আওয়ার মানে কি 60 মিনিটস, তাই তো? 1 মিনিট ইকুয়াল টু কত, 60 সেকেন্ড। এগুলো সব রিলেশন দেবে বইয়ে দেওয়া আছে, মানে 1 আওয়ার মানে 60 মিনিটস, তাই তো? আচ্ছা 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, এগুলো সব বইয়ে দেওয়া আছে। তারপর ধরো 1 উইক, যদি উইক বলি, 1 উইক মানে হচ্ছে 7 ডেজ। ঠিক আছে, এই উইকটাও কিন্তু টাইমের ইউনিট, উইকটাও হয়ে যাবে টাইমের ইউনিট। ঠিক আছে, তো এগুলো পড়বে, এগুলো দেখবে বইতে দেওয়া আছে। তার মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো, যেগুলো একটু আনকমন, সেগুলো হচ্ছে দেখবে একদম লাস্টের যে 3টে দেওয়া আছে চার্টে, যে ডিকেডস আছে, সেঞ্চুরি আছে, মিলেনিয়াম আছে। 1 মিলেনিয়াম মানে 10 সেঞ্চুরি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা পাশে দেখবে দেওয়া আছে মিন সোলার ডে। এই মিন সোলার ডে কী জিনিস? মিন সোলার ডে কাকে বলে? মিন সোলার ডে দ্য টাইম টেকেন বাই দ্য আর্থ টু কমপ্লিট 1 রোটেশন। আর্থটা বা আমাদের পৃথিবী একটা রোটেশন কমপ্লিট করে আসছে অ্যারাউন্ড দ্য সান, যে টাইম নেয় সেটাই হচ্ছে মিন সোলার ডে। দ্য টাইম টেকেন বাই দ্য আর্থ টু কমপ্লিট 1 রোটেশন অ্যারাউন্ড দ্য সান ইজ কল্ড মিন সোলার ডে। এটা পড়ে নেবে। ঠিক আছে, এই ডেফিনেশনটা দেয়। আচ্ছা এবার চলে আসছি আমি ইনস্ট্রুমেন্ট। টাইম মেজারমেন্ট করার কী কী ইনস্ট্রুমেন্ট রয়েছে? দেখো সব থেকে সিম্পলেস্ট আমরা সবাই জানি যে টাইম কী করে মেজারমেন্ট করবো না, ওয়াচ। এবার ওয়াচেরও ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি আছে। ঠিক আছে, কিন্তু যেটা আমরা জানি না, যেটা কমনলি শোনা যায় না, সেই ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে পেন্ডুলাম ক্লক। পেন্ডুলাম ক্লক। ঠিক আছে, এটা আগে বলি, তারপর আমি বাকিগুলো বলছি যে পেন্ডুলাম ক্লক কী। ঠিক আছে, অনেকগুলো ইনস্ট্রুমেন্ট রয়েছে, তার মধ্যে ফার্স্ট ইনস্ট্রুমেন্ট আমি ডিসকাস করছি পেন্ডুলাম ক্লক কাকে বলে বা পেন্ডুলাম ক্লক জিনিসটা কী। দেখো আচ্ছা পেন্ডুলাম ক্লক তাহলে কি বলছি। পেন্ডুলাম ক্লক দেখতে কীরকম হয় না, তোমাদের বইতে দেখবে দেওয়া আছে এরকম একটা ঘড়ির মতো থাকে। ঠিক আছে, তোমরা অনেকে দেখেছো, হয়তো নাও দেখে থাকতে পারো। ঠিক আছে, এরকম একটা এখানে ঘড়ির মতো থাকে। এখানে ধরো ডিজিটগুলো লেখা থাকবে 12 থেকে শুরু করে ধরো 6, 3, 9 বা 1, 2 এরকম করে থাকে। ঠিক আছে, ঘড়ির পুরো ডায়ালটা এখানে দেওয়া থাকে। এখান থেকে দেখবে একটা মেটাল বলের মতো এখানে সাসপেন্ড করা থাকে, ঝোলানো থাকে। এটা কিন্তু মুভমেন্ট করে, মানে একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, কন্টিনিউয়াস কিন্তু চলতে থাকবে। তো অনেকটা এরকম দেখতে হয় পেন্ডুলাম ক্লক। ঠিক আছে, কিসের ওপর কাজ করে না, এই পেন্ডুলাম ক্লকটা কিন্তু কাজ করে অন দ্য প্রিন্সিপাল অফ সিম্পল পেন্ডুলাম। মনে রাখবে এই যে পেন্ডুলাম ক্লক, এটা কিসের ওপরে কাজ করে না, ইট ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ সিম্পল পেন্ডুলাম। সিম্পল পেন্ডুলামের উপরে কিন্তু এই পেন্ডুলাম ক্লকটা কিন্তু কাজ করে। ঠিক আছে, দেখো লেখা আছে আ পেন্ডুলাম ক্লক ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ আ সিম্পল পেন্ডুলাম অ্যান্ড ইউজেস আ সুইঙ্গিং পেন্ডুলাম অ্যাজ ইটস থিক কিপিং এলিমেন্ট। The time taken by the pendulum to go from one extreme to the other is equal to 1 second. So it completes 1 to and fro motion in 2 seconds. মানে কি বলছে, এই যে পেন্ডুলাম ক্লকটা এইখান থেকে এই পজিশনে আসতে 1 সেকেন্ড টাইম নেবে, আবার ঘুরে যখন এখানে আসছে তখন 1 সেকেন্ড টাইম নেবে, আবার এখান থেকে যখন এইখানে যাবে তখন 1 সেকেন্ড টাইম নেবে, এদিক থেকে যখন এইখানে আসবে তখন 1 সেকেন্ড টাইম নেবে। তা টোটাল কতক্ষণ হচ্ছে 2 সেকেন্ড। এটাকে বলে টু অ্যান্ড ফ্রো মোশন। টু অ্যান্ড ফ্রো মোশন কেন? কারণ পেন্ডুলাম ক্লকটা এখান থেকে এই অবধি যে যাচ্ছে তখন 1 সেকেন্ড টাইম নিচ্ছে, আবার ফিরে আসতেও 1 সেকেন্ড টাইম নেবে এইখানে, আবার ও কী করবে এখান থেকে এই অবধি যাবে, এখানেও 1 সেকেন্ড টাইম নেবে, আর এই অবধি আসতে আবার 1 সেকেন্ড টাইম নেবে। তার মানে কি ইকুয়াল টাইম নিচ্ছে দুটো এক্সট্রিম এন্ড, মানে একটা এইটা একটা এক্সট্রিম এন্ড, এইটা একটা এক্সট্রিম এন্ড, আর মাঝেরটাকে বলে মিন পজিশন। এটা হচ্ছে লেফট এক্সট্রিম এন্ড, এটা হচ্ছে রাইট এক্সট্রিম এন্ড, আর মাঝের যে পজিশন এটাকে বলে মিন পজিশন। তাহলে এই মিন পজিশন থেকে রাইট এক্সট্রিম এন্ডে যতক্ষণ টাইম নেবে, লেফটেও ততক্ষণই টাইম নেবে, দুটোই হচ্ছে 1 সেকেন্ড। তার মানে কি টোটাল কতক্ষণ নিচ্ছে, 1 সেকেন্ড প্লাস 1 সেকেন্ড মানে 2 সেকেন্ড টাইম নিচ্ছে। ঠিক আছে, ওটাই এখানে লেখা আছে। দ্য ডায়াল অফ দ্য ক্লক কনসিস্ট অফ 12 বিগ মার্কিংস, ইদার নাম্বারস অর বোল্ড মার্কস হুইচ রিপ্রেজেন্ট দ্য আওয়ার্স। এই যে হয় এরকম করে ডিজিটে লেখা থাকবে নাম্বারে, বা এরকম করে বোল্ড মার্ক থাকবে, 1, 2, 3, 4 করে করে বোল্ড মার্ক থাকবে। ঠিক আছে, যেটা রিপ্রেজেন্ট করছে কি আওয়ার্স। আচ্ছা, এগুলো হচ্ছে বোল্ড মার্কে দেওয়া রয়েছে। These markings are further divided into 5 smaller division giving a total of 60 small division. মানে নর্মাল ঘড়িতে যেরকম হয়, এই যে ধরো আমি বললাম 12, ঠিক আছে, এখানে কত থাকে 6 থাকে, এখানে 3 থাকে, এখানে 9 থাকে, এবার মাঝখানে কি 1 আছে, 2 আছে, 3,
4 আছে, 5 আছে, 6, 7 আছে, 8 আছে, 9, 10 আছে, 11 আছে। এই যে গ্যাপটা দুটোর মধ্যে, এর মাঝখানে 5টা ভাগ রয়েছে, মানে 5টা ডিভিশন আছে। এই দুটোর মধ্যে আবার 5টা ডিভিশন আছে। এই 2 আর 3-এর মধ্যে 5টা ডিভিশন, 3 আর 4-এর মধ্যে 5টা ডিভিশন, এরকম করে প্রত্যেকটাতে মাঝে 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 করি 5টা করে ডিভিশন আছে। টোটাল কথা হলো 12 × 5 মানে টোটাল 60 ডিভিশন, 12 × 5 টোটাল 60 ডিভিশনস। ঠিক আছে, আচ্ছা বোঝা গেল। আচ্ছা এবার দেখো কি দিয়েছে, দি স্মলার ডিভিশনস ইন্ডিকেট দ্য মিনিটস, মানে ছোটো ছোটো যে স্মলার ডিভিশন মানে এই যে মাঝের যে ডিভিশনগুলো বললাম ওগুলোকে কী বলে, ওগুলো মিনিট ইন্ডিকেট করে। ঠিক আছে, আর বড় ডিভিশনগুলো আওয়ার ইন্ডিকেট করবে। দেয়ার আর থ্রি নিডলস নেমলি আওয়ার আর্ম, মিনিট আর্ম অ্যান্ড সেকেন্ড আর্ম। 3টে আর্ম থাকে যে কোনো ক্লকে, আমরা জানি। একটা বড় থাকে ওটাকে বলে আওয়ার আর্ম, একটা একটু ছোট থাকে তাকে বলে মিনিট আর্ম, আর একটা আরও ছোট থাকে এবং একদম সরু মতো থাকে ওটাকে বলে সেকেন্ড আর্ম। 3টে আর্ম থাকে, আওয়ার হ্যান্ড বা আওয়ার আর্ম, মিনিট হ্যান্ড বা মিনিট আর্ম, সেকেন্ড হ্যান্ড বা সেকেন্ড আর্ম। কোনো বইতে হ্যান্ড লেখা থাকে, কোনো বইতে আর্ম লেখা থাকে। অ্যাটাচ ফ্রম দ্য সেন্টার অফ দ্য ডায়াল হুইচ হেল্প দ্য গিয়ার হুইলস টু মুভ, মানে এই মাঝখানে অ্যাটাচ থাকে। ধরো এটা হচ্ছে আওয়ার হ্যান্ড এই বললাম, ঠিক আছে, এটা মিনিট, এটা হচ্ছে সেকেন্ড, এরকম থাকে। মিনিটটা একটুখানি বড় হবে, আওয়ারটার থেকে একটুখানি ছোট হবে। ঠিক আছে, আচ্ছা অ্যাজ দ্য পেন্ডুলাম অফ দ্য ক্লক মুভস ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার, দ্য সেকেন্ডস আর্ম মুভস অ্যাহেড বাই ওয়ান স্মল ডিভিশন। পেন্ডুলামটা যখন মুভ করবে তখন কিন্তু সবার আগে মুভ করবে কিন্তু সেকেন্ড আর্মটা, তারপরে মিনিট, তারপরে আওয়ার। আগে সেকেন্ডটা মুভ করবে, তারপরে মিনিট আর্ম মুভ করবে, তার সবার লাস্টে কিন্তু আওয়ার হ্যান্ড মুভ করবে। ঠিক আছে, আচ্ছা ওয়ান্স দ্য সেকেন্ড আর্ম কমপ্লিট 60 স্মল ডিভিশন, that is it moves one full round of the circular dial, the minutes arm moves to the next small division। মানে কি বলেছে, এই যে পেন্ডুলাম ক্লকটা, এই যে পেন্ডুলাম যেটা ঝোলানো আছে, এই পেন্ডুলামটা যে মুভ করছে না, এর সঙ্গে সঙ্গে কিন্তু সেকেন্ড আর্মটা মুভ করবে। কী করে মুভ করবে, ও কিন্তু একদম যেখানে ছিল সেখান থেকে মুভ করতে 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 পুরো একদম ঘুরে এই পজিশনে আসবে, তারপরে কিন্তু মিনিট হ্যান্ডটা মুভ করা স্টার্ট করবে। ঠিক আছে, মিনিট হ্যান্ডটা পুরো এরকম ঘুরে আসবে, তারপরে আওয়ার হ্যান্ডটা মুভ করা স্টার্ট করবে। এরকমভাবে কিন্তু হতে থাকে। ঠিক আছে, আগে সেকেন্ড হ্যান্ড পুরোপুরি কমপ্লিট ঘুরবে, তারপরে কিন্তু মিনিট হ্যান্ড ঘোরা স্টার্ট হবে। এই পুরোপুরি ঘোরা মানে কি, ও 60 ডিভিশন ঘুরবে, কারণ টোটালটা তো 60 ডিভিশন রয়েছে। একটু আগে আমরা বললাম 12 × 5 মানে টোটাল 60 ডিভিশনস রয়েছে। তো এই 60 ডিভিশন ঘোরা মানে কি, পুরো ডায়ালটাই ও কিন্তু ঘুরবে সেকেন্ড আর্মটা, তারপরে মিনিট হ্যান্ড ঘোরা স্টার্ট হবে, তারপরে আওয়ার হ্যান্ড ঘুরবে। ঠিক আছে, আচ্ছা বলছে ওয়ান্স দ্য মিনিটস হ্যান্ড অলসো গোজ ওয়ান রাউন্ড দ্য ডায়াল কভারিং 60 স্মল ডিভিশন, দ্য আওয়ার হ্যান্ড রিচেস দ্য নেক্সট বিগ মার্কিং ইন্ডিকেটিং দ্যাট 1 hour হ্যাজ গান পাস্ট। বুঝতে পারলে, মানে প্রথমে সেকেন্ড আর্মটা পুরোপুরি ঘুরছে, যেই সেকেন্ড হ্যান্ডটা পুরোপুরি ঘোরা হলো, তারপরে কিন্তু মিনিট হ্যান্ড যেটা রয়েছে, মিনিট হ্যান্ডটা পুরোপুরি ঘুরবে। যেই মিনিট হ্যান্ড পুরোপুরি ঘোরা হলো, মানে 60 ডিভিশন ঘোরা হলো, তোমার আওয়ার হ্যান্ডটা ততক্ষণে দেখবে কি, যে পজিশনে ছিল সেই পজিশন থেকে ঠিক তার পরের ডিজিটে চলে আসছে। মানে যদি 11-এ থাকে দেখবে ওটা ঠিক 12-এ চলে আসছে, মানে কি 1 ঘন্টা হয়ে গেল। আবার 12-এ রয়েছে, এই কন্ডিশনে কি সেকেন্ড হ্যান্ডটা পুরো ঘুরছে, পুরো 60 স্মল ডিভিশন ঘুরলো, পেন্ডুলাম কিন্তু চলছে, এই পেন্ডুলামটা কিন্তু এরকমভাবে লেফট রাইট হতে থাকছে। তার সঙ্গে কিন্তু সেকেন্ড আর্মটা কিন্তু টোটাল ঘুরবে। সেকেন্ড আর্ম যেই ঘোরা হলো, মিনিট হ্যান্ড কিন্তু আবার টোটাল ঘুরছে। সেকেন্ড আর্মে ঘোরার পরে যেই মিনিট হ্যান্ড টোটাল ঘুরবে দেখবে 12-এ ছিল আওয়ার হ্যান্ডটা, 12 থেকে 1-এ চলে এসছে, মানে কি 1 ঘন্টা হয়ে গেল। এরকম করে কিন্তু চলতে থাকে। বুঝতে পারলে তো, এটা হচ্ছে পেন্ডুলাম ক্লকের ফাংশন। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসছি আমরা নর্মাল ওয়াচ। ওয়াচ দিয়েও কিন্তু আমরা টাইম মেজার করতে পারবো। ঠিক আছে, ওয়াচেরও কিন্তু সেম মার্কিং থাকে, যেরকম আমি এইমাত্র দেখালাম ক্লকে, পেন্ডুলাম ক্লকে যেরকম মার্কিংগুলো দেখালাম, যে এরকম একটা ডায়াল থাকবে যেখানে তোমার কি ডিজিটগুলো লেখা থাকবে। ঠিক আছে, 1 2 এখানে 3 4 5 6 7 8 9 10 11, আর মাঝখানে কি যে কোনো দুটোর মাঝখানে 5টা করে ডিভিশন থাকে, 5টা করে ডিভিশন থাকে। ওয়াচেও কিন্তু সেম। ঠিক আছে, ওয়াচেও কিন্তু তোমার একটা আওয়ার হ্যান্ড থাকবে, একটা মিনিট হ্যান্ড থাকবে, একটা সেকেন্ড হ্যান্ড থাকবে, আর মেন প্রিন্সিপাল কিন্তু সেম। যেরকমভাবে বললাম, প্রথমে সেকেন্ড হ্যান্ড ঘুরবে, তারপরে মিনিট হ্যান্ড, তারপরে আওয়ার হ্যান্ড, সেম প্রিন্সিপাল, কিন্তু কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, একটাই ডিফারেন্স ছিল ওয়াচের সঙ্গে পেন্ডুলামের, যে পেন্ডুলামের ক্ষেত্রে কিন্তু একটা এরকম মেটাল বল ছিল, সাসপেন্ড করা ছিল, যেটা মুভ করছিল। এই একটাই ডিফারেন্স ছিল, আর কিন্তু বেসিক্যালি সেরকম কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, আচ্ছা ওয়াচের ক্যাটাগরিতে কিন্তু দুটো ওয়াচ হয়। একটাকে আমরা বলবো কি নর্মাল অ্যানালগ ওয়াচ, যেখানে এরকম নাম্বারসগুলো দেওয়া থাকবে, আর একটা থাকে ডিজিটাল ওয়াচ। দেখবে এখনকার দিনে বেরিয়েছে ডিজিটাল ওয়াচ থাকে, এরকমভাবে টাইম দেখায়, এরকমভাবে টাইম দেখা দেখবে, এই মেথডে টাইম দেখে, ওটা ডিজিটাল ওয়াচ। ওখানে কিন্তু কোনো রকম কোনো এই মিনিট হ্যান্ড আওয়ার হ্যান্ড কিন্তু নেই। ঠিক আছে, এটা পড়বে দেখবে, বইতে দেখবে দেওয়া আছে। আচ্ছা এরপর চলে আসছি আমি স্টপ ওয়াচ অ্যান্ড স্টপ ক্লক। ওয়াচের পর চলে আসছি স্টপ ওয়াচ অ্যান্ড স্টপ ক্লক। কি বলেছে দেখো, বইয়ে দেখবে আছে, স্টপ ওয়াচ অ্যান্ড স্টপ ক্লকস আর ইউজড ইন ল্যাবরেটরিজ অ্যান্ড স্পোর্টস ইভেন্ট টু মেজার শর্ট ইন্টারভালস অফ টাইম।
অ্যাকিউরেটলি। তাহলে এই দুটো কোথায় ইউজ করা হয়? স্পোর্টস ইভেন্টে। ধরো আমাদের অ্যানুয়াল তোমাদের স্পোর্টস হবে, স্কুলে অ্যানুয়াল স্পোর্টস আছে, তো একটা স্পোর্টস ইভেন্ট বা যে কোনো ইভেন্টে, ইন্টারন্যাশনাল ইভেন্ট হতে পারে বা ন্যাশনাল ইভেন্টে, আমরা যখন মেজার করবো খুব স্মল ইন্টারভাল অফ টাইম বা খুব ছোটো বা খুব স্মল ইন্টারভাল অফ টাইম যখন আমরা মেজার করবো, তখন কিন্তু এই স্টপ ওয়াচ বা স্টপ ক্লক ইউজ করা হয়। কারণ এক্ষেত্রে ওরা কিন্তু খুব অ্যাকিউরেটলি মেজার করবে টাইমটা, আর খুব শর্ট ইন্টারভাল টাইম তুমি মেজার করতে পারবে, মানে একদম কম ইন্টারভাল টাইমও কিন্তু ডিফারেন্সটা দেখতে পাবে স্টপ ওয়াচ আর স্টপ ক্লক। তোমাদের মোবাইলেও দেখবে অনেক সময় স্টপ ওয়াচ থাকে, দেখবে দেওয়া থাকে, ঠিক আছে। এছাড়া আলাদা স্টপ ওয়াচ বা স্টপ ক্লক কিনতেও পাওয়া যায়, দেখবে অনেকটা এরকম দেখতে হয়, এখানে ডায়ালটা থাকে, মাঝখানে ডিভিশন থাকে, এখানে একটা কিয়ের মতো থাকে, এটা প্রেস করতে হয়, ঠিক আছে। তোমরা সবাই মোটামুটি জানো এগুলো। আচ্ছা, মেন কাজ হচ্ছে টাইম ইন্টারভালটা কিন্তু খুব অ্যাকিউরেটলি শো করবে, আর খুব স্মল ইভেন্টও স্মল ইন্টারভাল অফ টাইমও কিন্তু মেজার করতে পারবে, ঠিক আছে। ইউজ হয় কোথায় না, স্পোর্টস ইভেন্টে ইউজ করা হয়। ফর মেকিং টাইম মেজারমেন্টস অ্যাজ স্মল অ্যাজ 0.01 সেকেন্ড দেয়ার আর ইলেকট্রনিক স্টপ ওয়াচেস অ্যান্ড স্টপ ক্লকস। মানে ধরো তুমি 0.01 সেকেন্ড মেজার করবে, এত কম টাইম মেজার করবে, সেক্ষেত্রে তুমি কিন্তু ওয়াচে কিন্তু বুঝতে পারবে না এত কম টাইম। সেক্ষেত্রে এই 0.01 সেকেন্ড বুঝতে গেলে তোমার কিন্তু স্টপ ওয়াচ আর স্টপ ক্লক লাগবে, বুঝতে পারলে? আচ্ছা, দে আর মোস্টলি having a display panel that gives time in a digital format of the minute and second. Stopwatches are used in time bound activities like sporting events, debate competition, এসব জায়গায় কিন্তু স্টপ ক্লক ইউজ করা হয়, মানে এই ফরম্যাটে থাকে, মিনিট আর সেকেন্ড, এইটা এই ফরম্যাটে শো করবে স্টপ ওয়াচ আর স্টপ ক্লক, ঠিক আছে, হলো। আচ্ছা, এরপর লাস্ট আমি টাইমে চলে আসছি ক্লক সিস্টেম। এটা একটুখানি বলে দিই। ক্লক সিস্টেম, দেখো ক্লক সিস্টেম কি না, ক্লক সিস্টেম দুটো টাইপের হয়, দুটো হয়, একটাকে বলে 12 আওয়ার ক্লক সিস্টেম, একটাকে বলে 24 আওয়ার ক্লক সিস্টেম, ঠিক আছে। দু ধরনের ক্লক সিস্টেম হয়, একটা 12 আওয়ার ক্লক সিস্টেম আর একটা 24 আওয়ার ক্লক সিস্টেম, এটা টু, ঠিক আছে, 24 আওয়ার ক্লক সিস্টেম। আচ্ছা, 12 আওয়ার ক্লক সিস্টেমে কি না, দেখো ওয়ান ডে মানে তো কত, 24 আওয়ার্স, তো ওয়ান ডে মানে 24 আওয়ার্স। তো 12 আওয়ার ক্লক সিস্টেমে একটা দিনকে, মানে একটা ওয়ান ডেকে দুটো ডিভিশনে ভাগ করা থাকে, কারণ ওয়ান ডে মানে তো 24 আওয়ার্স, তাই তো। আর আমি বলছি কি 12 আওয়ার ক্লক সিস্টেম, তার মানে এই যে 24 আওয়ার্স মানে ওয়ান ডে, এই ওয়ান ডেকে দুটো পার্টে ভাগ করা থাকে, 12 আওয়ার্স করে, ঠিক আছে। ওই জন্যই এটাকে বলে 12 আওয়ার ক্লক সিস্টেম, ঠিক আছে। একটা পার্ট কি, একটা পার্ট হচ্ছে মর্নিং, মানে মর্নিং থেকে দেখো এখানে লেখা আছে, ইন দ্য 12 আওয়ার ক্লক সিস্টেম 24 আওয়ার আ ডে আর ডিভাইড ইন্টু টু পিরিয়ডস অফ 12 আওয়ার্স ফ্রম নাম্বারড 1 to 12. দ্য টাইম পিরিয়ড ফ্রম মিডনাইট টু নুন ইজ AM. মিডনাইট মানে হচ্ছে রাত্রিবেলা একদম 12টা থেকে একদম ভোর, দ্যাট ইজ ইউর কল্ড AM, সেটাকে আমরা AM বলবো, ঠিক আছে। যে এই AM এর পুরো নাম হচ্ছে অ্যান্টি মেরিডিয়ান, AM মানে হচ্ছে অ্যান্টি মেরিডিয়ান, ঠিক আছে। আর নুন থেকে মিডনাইট পর্যন্ত হচ্ছে PM, PM এর পুরো নাম হচ্ছে পোস্ট মেরিডিয়ান। তাহলে AMটা কি, AMটা হচ্ছে মিডনাইট থেকে নুন পর্যন্ত, মানে রাত্রি 12টা থেকে দুপুর 12টা, ঠিক আছে। আর এইটা কি, এটা হচ্ছে দুপুর 12টা থেকে রাত 12টা, মানে PMটা। একটা অ্যান্টি মেরিডিয়ান, একটা পোস্ট মেরিডিয়ান, দুটো পার্টে ভাগ করা আছে 12 আওয়ার করে। তুমি যখন রাত্রি 12টা থেকে দুপুর 12টা মানে 12 ঘন্টা, 12 আওয়ার্স, আবার দুপুর 12টা থেকে রাত্রি 12টা, এটা হচ্ছে 12 ঘন্টা, তা টোটাল 24 আওয়ার্স হয়ে যাচ্ছে ওয়ান ডে। তার মানে কি 12 আওয়ারে ওয়ান ডে 24 আওয়ার্সকে দুটো পার্টে ভাগ করা থাকে, AM সিস্টেম, PM সিস্টেম, ঠিক আছে। এটা গেল 12 আওয়ার ক্লক সিস্টেম। 24 আওয়ার ক্লক সিস্টেম কি, 24 আওয়ার ক্লক সিস্টেমে কিন্তু একটা ডেকে, মানে 24 আওয়ারকে ডিভাইড করা থাকে, কি থাকে, একটাতেই ডিভাইড করা থাকে, মানে একটাই ডিভিশন আছে, এখানে কিন্তু আলাদা করে কোনো দুটো ডিভিশন নেই 24 আওয়ার ক্লক সিস্টেমে, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে, ইন দ্য 24 আওয়ার ক্লক সিস্টেম আ ডে ইজ ডিভাইডেড ইন্টু 24 আওয়ার্স নাম্বারড ফ্রম 0 to 23। আগেরটা যেরকম এই 12 আওয়ারে কী ছিল, 12 আওয়ারে তোমার 1 থেকে 12 অব্দি ডিভিশন করা ছিল, তাই না। 24 আওয়ারে কিন্তু 0 থেকে 23 অব্দি ডিভিশন করা আছে, এটা পড়বে, ঠিক আছে। আচ্ছা, এখানে তবে লেখা আছে, টাইম ইন দিস সিস্টেম ইন্ডিকেটস দ্য আওয়ার্স অ্যান্ড মিনিটস দ্যাট হ্যাভ পাস্ট সিন্স মিডনাইট। আর ডে বিগিনস ফ্রম 00 আওয়ার্স, মানে দিন শুরু হবে 0000 আওয়ার্স থেকে দিন শুরু হবে, ধরো মর্নিং, এই টাইম থেকে দিন কিন্তু স্টার্ট হবে, ডে উইল বিগিন, দ্যাট ইজ মিডনাইট অ্যান্ড এন্ডস ইন 2400 আওয়ার্স, 2400 আওয়ারে শেষ হবে, মানে এইখান থেকে স্টার্ট হবে মর্নিং থেকে, একদম এই মিডনাইট থেকে স্টার্ট হবে, একদম এইখানে গিয়ে শেষ হবে, 24 আওয়ারে গিয়ে শেষ হবে। এই যে 00 আওয়ার যেটা বলছি, এখানে কিন্তু দিন স্টার্ট হচ্ছে, মানে কি মিডনাইট, এই কন্ডিশনটা যে মিডনাইট, মানে রাত 12টা ধর যদি বাজে, তো রাত 12টায় যদি 12 আওয়ার ক্লক সিস্টেম যদি হয়, 12 আওয়ার ক্লক সিস্টেম রাত 12টায় কী দেখাবে, এরকম দেখাবে, ঠিক আছে। আর 24 আওয়ার ক্লক সিস্টেম কিন্তু এরকম দেখাবে, মানে মিডনাইট থেকে স্টার্ট হবে, ঠিক আছে। আর একদম শেষ হবে গিয়ে 2400 আওয়ার্সে গিয়ে শেষ হয়ে যাবে,
ঠিক আছে, তাহলে এই যে 24 আওয়ার ক্লক সিস্টেমটা, এই 24 আওয়ার ক্লক সিস্টেমটা মেনলি কোথায় ইউজ করা হয় না, এটা মেনলি ইউজ করা হয় ট্রান্সপোর্টেশন সার্ভিস। ঠিক আছে, ট্রান্সপোর্টেশন সার্ভিস, তারপরে দেখবে রেলের যে স্টেশন রয়েছে, রেলওয়ে স্টেশন, তারপরে এয়ারপোর্ট, সব জায়গায় কিন্তু এই 24 আওয়ার ক্লক সিস্টেম ইউজ করা হয়। 12 আওয়ার কিন্তু ইউজ করা হয় না, বুঝতে পারলে? যাতে ঠিকঠাকভাবে টাইমিংটা মেনটেন করা যায়। তুমি রেলওয়ে স্টেশন দেখো, এয়ারপোর্ট দেখো, সব জায়গায় কিন্তু দেখবে এই ফরম্যাটে কিন্তু টাইম থাকে, এই 12 আওয়ার ফরম্যাটে কিন্তু থাকে না। ঠিক আছে, যাতে খুব ইজিলি মানে অপারেট করা যায়। ঠিক আছে, যে কোনো টাইমে অপারেট করা যায়, ট্রান্সপোর্টেশন সার্ভিসটা যাতে ভালো হয়, সেই জন্য 24 আওয়ার ক্লক সিস্টেম কিন্তু ইউজ করা হয় আরও। বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল আমাদের ক্লক সিস্টেম। ক্লক সিস্টেম আমি পড়িয়ে দিলাম। ঠিক আছে, এই অবধি রইলো আজকের জন্য। তোমাদের একটাই টপিক বাকি রয়েছে, দ্যাট ইজ মেজারমেন্ট অফ টেম্পারেচার। এটা আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করবো উইথ সাম কোশ্চেন অ্যান্সার্স। তাহলেই চ্যাপ্টারটা শেষ। ঠিক আছে, টিল দেন থ্যাংক ইউ।